কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার পশ্চিমবঙ্গ বিজেপির যে বর্ধিত কর্মসমিতির বৈঠক ছিল সেই বৈঠকে বিস্ফোরক মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যা স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, সেই স্লোগানের প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী বলছেন এই স্লোগান বন্ধ হওয়া প্রয়োজন, সবকা বিকাশের প্রয়োজন নেই। যারা বিজেপির সঙ্গে বিজেপি তাদের সঙ্গে, তেমনটাই হওয়া উচিত। শুধু তাই নয়, তিনি বলছেন সংখ্যালঘু মোর্চার কোনো প্রয়োজন নেই, কারণ সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেয়নি এবার। অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক বিষয়ে ভারতীয় জনতা পার্টির যে সরকার কেন্দ্রে রয়েছে সেই কেন্দ্রের স্লোগান, প্রধানমন্ত্রীর স্লোগানের বিরুদ্ধে কথা বলছেন শুভেন্দু অধিকারী। এবং একথা বলার ঘণ্টাখানেকের মধ্যেই একেবারে ইউ টার্ন করলেন বিরোধী দলনেতা। সেখানে তিনি বলছেন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তিনি একথা বলেছেন। শুধু তিনি নন, তিনিই সাফাই দিয়ে শেষ হয়নি। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও বলা হচ্ছে দল এই বক্তব্যকে অনুমোদন করে না। এটা একটা প্রস্তাব দেওয়ার জায়গা, এই বর্ধিত কর্মসমিতির বৈঠক প্রস্তাব মাত্র, সেই প্রস্তাবকে কখনোই অনুমোদন করে না দল। স্পষ্ট জানিয়ে দেওয়া হলো এই ব্যক্তিগত অভিমত। অর্থাৎ শুভেন্দু অধিকারীর যে বারংবার মন্তব্য বিভিন্ন বিষয়ে, যে তিনি যেন শেষ কথা বলছেন, আজকে যেন সেই জায়গায় একটা বড় ধাক্কা দিল রাজ্য বিজেপি। একই সঙ্গে আমরা দেখতে পেলাম শুভেন্দু অধিকারী এই যে নির্বাচনে পরাজয়, লোকসভার পর উপনির্বাচন, সেখানেও যেন তিনি রাজ্য সভাপতি এবং সাধারণ সম্পাদকের ঘাড়েই তার যাবতীয় দায় ঠেলে দিতে চেয়েছেন তাঁর বক্তব্যে। এই বিষয়গুলি নিয়েই প্রশ্ন উঠছে এবং সেই প্রশ্ন নিয়েই আমরা আজকের আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে অবশ্যই আরও একটি ঘটনা, রাজ্য রাজনীতিতে যে ঘটনার অবশ্যই একটি তাৎপর্য রয়েছে। আবারও একটি সালিশি সভার মতো ঘটনা আমরা দেখতে পেলাম। তালিবানি শাসন, তালিবানি শাস্তিও বলা যেতে পারে একে। হাওড়ার ডোমজুড়ে এক পরিচারিকা চুরি করেছে বলে অভিযোগ করে গৃহস্বামী এবং তার ভিত্তিতে সেই পরিচারিকার পরিবারের সদস্যদের ডেকে নিয়ে এসে তাদের চুল কেটে দেওয়া হলো। ঘটনায় তদন্ত শুরু হয়েছে, ইতিমধ্যেই গ্রেপ্তারও হয়েছেন 3 জন। কিন্তু বারংবার এই ধরনের ঘটনা কেন ঘটছে এ রাজ্যে, সেই নিয়েই হবে চর্চা। আমরা এই আলোচনায় শুরুর একেবারে প্রথমেই আমরা শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন, এই যে সবকা সাথ সবকা বিকাশ যে বিজেপির স্লোগান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগান, সেই সম্পর্কে শুভেন্দু অধিকারীর কি অভিমত আমরা প্রথমে শোনাবো দর্শকদের। বাঁচাবো, সংবিধান বাঁচাবো। আর বলবো, আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास। बंद करो, नो नीड संख्यालघु मोर्चा। আপনারা শুনলেন বিরোধী দলনেতার বক্তব্য। আমরা এই বিষয়ে চর্চা করব। আমাদের সঙ্গে রয়েছেন স্টুডিওতে বিশিষ্ট অতিথিরা, দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন মণিকাঞ্চন পাল, রাজ্য বিজেপির মুখপাত্র মণিকাঞ্চন পাল, রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুস্মিতা বিশ্বাস আমাদের সঙ্গে, এবং রয়েছেন আশিস কুমার দাস, সিপিএমের মুখপাত্র আশিস কুমার দাস। আপনাদের প্রত্যেককেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমি একদম প্রথমে আসব রাজ্য বিজেপির মুখপাত্রর কাছে। এই যে সবকা সাথ সবকা বিকাশ, কি বলবেন? দেখুন, আজকে শুভেন্দুদা যেটা বলেছে তার পরিপ্রেক্ষিতে আমাদের প্রাক্তন সভাপতি এবং আমাদের কেন্দ্রীয় সম্পাদক ছিলেন রাহুলদা, মাননীয় রাহুল সিনহা মহাশয়, উনি কিন্তু আমার দলের বক্তব্যটাও পরিষ্কার করে দিয়েছে, যেটা আপনি আমার মুখ দিয়ে শুনতে চাইছেন। না, আমরা অবশ্যই, আপনি যখন বলছেন আমরা একবার শুনিয়ে দিই যে কথা মণিকাঞ্চন বলছেন। আমরা একবার শোনাবো যে শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্যসভার সাংসদ এবং দলীয় মুখপাত্র, তিনি কি বলছেন শুভেন্দু অধিকারীর বক্তব্য সম্পর্কে, আমরা একবার শোনাই। দেখুন, এটা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত মত। ভারতীয় জনতা পার্টি কোনো বিশেষ বর্গ, বিশেষ সম্প্রদায়কে নিয়ে রাজনীতি করে না।
আমাদের রাজনীতি 140 কোটির মানুষকে নিয়ে, আমাদের রাজনীতি পশ্চিমবঙ্গের জাতীয়তাবাদী মুসলমানদের নিয়ে, যারা যে মুসলমানরা এই দেশকে নিজের দেশ বলে মনে করেন, যারা একসময় এই দেশকে দারুল হার্ব বলে, যুদ্ধভূমি বলে কিংবা নাপাক অপবিত্র বলে এই দেশ ছেড়ে চলে যাননি, তারা আমাদের ভোট দিন বা না দিন নরেন্দ্র মোদী তাদের আর্থসামাজিক উত্তরণের ক্ষেত্রে একই ভূমিকা পালন করবেন। শুভেন্দু অধিকারী আবেগবশত যেটা বলেছেন তার ব্যাখ্যা উনি নিজে দিয়েছেন। আমি এখানে আপনাদের সামনে শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়ে বা শুভেন্দু অধিকারীর বক্তব্যের বিরুদ্ধে পক্ষে কোনো মতামত দেওয়ার জন্য এখানে বসেনি। দলের পক্ষ থেকে কি চাপটাপ দেওয়া হলো শুভেন্দু অধিকারীকে? হঠাৎ করে উনিও বা আবার মানে দল যেই বললো যে আমরা দল এটাকে অনুমোদন করে না, সঙ্গে সঙ্গে তিনিও উইথড্র করলেন তার বক্তব্য, আমরা দেখলাম টুইট। দেখুন, বিভিন্ন এই যে বিধানসভায় লোকসভা নির্বাচন গেল, সেখানের যে ফল বেরিয়েছে সেই ফলের প্রেক্ষিতে হয়তো শুভেন্দুদা আবেগবশত এটা বলেছেন, কিন্তু আমাদের যেমন শ্রমিকদাও বললেন, আমাদের রাহুলদাও বলেছেন যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে রাজ্যের তরফ থেকে আগে আমাদের ন্যাশনাল কাউন্সিলের বডি আছে সেখানে যাবে, তারপরে আমাদের দলের সংবিধান পরিবর্তন হয়, এটাই সিস্টেম। এরম তো আমাদের তো তৃণমূল কংগ্রেসের ব্যাপার নেই যে মমতা ব্যানার্জি রাত্রেবেলা ঘুমিয়ে ভাবলো এটা করতে হবে, সকালবেলা অ্যানাউন্স করে দিল, ওটাই বেদবাক্যের মতো দলের নীতি হয়ে গেল। শুভেন্দুদা বলেছেন, শুভেন্দুদা ব্যাখ্যাও দিয়েছেন, যে রেজাল্ট আমরা দেখেছি বেশিরভাগ বুথে বেশিরভাগ জায়গাতেই হয়তো অনেক লোকসভা সিটে হয়তো অধিকাংশ বুথে বিজেপি জিতেছে, কিন্তু আলটিমেটলি আমরা হয়তো 4 লাখ 5 লাখে এমনও লোকসভা গেছে যে 4 লাখে হেরে গেছি। কারণ দেখা গেছে যে যেগুলো মুসলিম অধ্যুষিত এলাকায় সেখানে হয়তো বিজেপি পেয়েছে 20টা, ওরা পেয়েছে হয়তো 900টা, এতটা ডিফারেন্স। আর হিন্দু অধ্যুষিত এলাকায় বিজেপি জিতেছে কিন্তু হয়তো 50টা ভোটে 60টা ভোটে। তো আমি পুরো একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে শেষ করছি। কামারহাটি 30% মুসলিম রয়েছে, কামারহাটিতে বিজেপি হেরেছে 18,000 ভোটে, সেইখানে কামারহাটির মাত্র 43টা বুথে বিজেপি পেয়েছে 1,228টা, ওরা পেয়েছে 20,158টা ভোট। ডিফারেন্সটা এখানে, অর্থাৎ ওই 43টা বুথের ভোট ঠিক করে দিয়েছে যে কামারহাটি বিধানসভায় কে লিড নেবে। হয়তো শুভেন্দুদা এই রেজাল্টের পরিপ্রেক্ষিতে এই কথাটা বলেছেন, এটা তো অস্বীকার করার জায়গা নেই। পশ্চিমবঙ্গে বিকাশের কথা তাহলে না একদম ওটাই বলেছে। তো আমি তো বলছি না, আমি যে রেজাল্ট হয়েছে স্বাভাবিক আছে সব জায়গায়। আপনারা দেখুন আবাস যোজনার ঘর তো মুসলিম এলাকাতে হয়েছে। সাফাইকে বা শুভেন্দু অধিকারীর সাফাইকে কিভাবে দেখছে কংগ্রেসের বক্তব্য শুনি? শুভেন্দু অধিকারীর মুখে তো অনেক ডেট, অনেক থ্রেট, অনেক কিছু বাংলার মানুষ শুনেছে, কোনোটাই সত্য নয়। এবার শুভেন্দু অধিকারীর কথার কতটা গুরুত্ব আছে সেটাও ভেবে দেখার জায়গা আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কথা উঠে আসছে, শ্রমিক ভট্টাচার্যও বলছেন, এদিকে এখানে মণিও বলছে যে আবেগবশত শুভেন্দু অধিকারী বলে ফেলেছে। আবেগবশত রাজনীতি তো শুভেন্দু অধিকারী করে না, আর যেই করুক, যে মুখ্যমন্ত্রীকে হারাতে পারে সে এত তো কাছে খেলোয়াড় না, সুতরাং সে আবেগবশত বলে দেবে সেটা তো হতে পারে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রাজনীতি আবেগ দিয়ে হয় না, সুতরাং রাজনীতিতে আবেগের কোনো জায়গা নেই। এবার শুভেন্দু অধিকারী যেই কথাটা বলেছে যে সবকা সাথ সবকা বিকাশ কেন হবে, যখন সেই সংখ্যালঘু সম্প্রদায় আমাদেরকে ভোট দিচ্ছে না আমরা তাদের সাথে থাকবো কেন, স্টেপ পরিষ্কার কথা। এই কথা বলে দলের মধ্যে একটা কোন্দল সৃষ্টি করে দিয়ে দল থেকে বেরিয়ে যাবার একটা পরিকল্পনা না তো, এখানেও কিন্তু একটা বড় প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়। এবং তিনি যে তখন দল থেকে বেরিয়ে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছে সেটাও যে একটা গট-আপ গেম নয় সেটাও কিন্তু পরিষ্কার না এখনো পর্যন্ত। আশিস কুমার দাস সিপিএম এর মুখপাত্র, কিভাবে দেখছেন? সেটা হচ্ছে যে শুভেন্দুবাবুর বক্তব্যের কি প্রতিক্রিয়া দেব। তিনি আজকে ভাষণে আরও একটু অন্য কথাও বলেছিলেন, আপনাদের নিশ্চয়ই গোচরে এসছে যে আমি এই দলেই মরব, মানে এই দলে আমি জন্মাইনি হয়তো, কিন্তু আমি এই দলেই মরব। মানে কোথাও একটা আইডেন্টিটি ক্রাইসিস আমার যেটা মনে হয় যে শুভেন্দুবাবুর মধ্যে এটা তৈরি হয়েছে। এবং এই আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হওয়ার কারণ হচ্ছে, সেটা হচ্ছে এক্ষুনি ম্যাডাম যেটা বলছিলেন যে ওই যে লোকসভা ভোটের আগে হঠাৎ প্রত্যেক দিন একটা করে তারিখ ঘোষণা করছেন যে আজকে এইটা হবে, ওই তারিখে ওইটা হবে, ওই তারিখে ওইটা হবে, কিন্তু তারপরে আমরা দেখেছি ওই তারিখগুলো ঘোষণা করাটাই আসলে ভোটারদের উদ্দীপিত করতে চেয়েছিলেন হয়তো, বিজেপির ভোটারদের উদ্দীপিত করতে চেয়েছিলেন হয়তো। কিন্তু মুশকিল হচ্ছে উনি আজকে যে কথাটা বলেছেন সেটা খুব মারাত্মক, ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে একটা মারাত্মক কথা। কথাটা হচ্ছে যে রাষ্ট্রবাদী মুসলিম,
রাষ্ট্রবাদী মুসলিম, আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি মানুষই রাষ্ট্রবাদী। মুসলিম রাষ্ট্রবাদী হবে, হিন্দু রাষ্ট্রবাদী হবে, জৈন রাষ্ট্রবাদী হবে, খ্রিস্টান রাষ্ট্রবাদী হবে, এই ভারতবর্ষ কিন্তু আমার দেশ নয়। এটাই হচ্ছে আমার গোড়ার কথা, মানে মূল কথা। অর্থাৎ উনি কিন্তু বিভাজনের রাজনীতিকে আমাদের রাজ্যে, শুধু তো উনি বলেননি, সেই রাষ্ট্রবাদী মুসলিমদের কথা আমরা আজকেই সুকান্ত মজুমদার এবং শ্রমিক ভট্টাচার্যের মুখেও শুনেছি। আশা করি সেই ব্যাখ্যা মণিকাঞ্চনও দেবেন এখানে। আমরা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যাব, বিরতির পর ফিরে আসছি এই আলোচনায়। দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে কথা আমরা বলছিলাম, শুভেন্দু অধিকারীর বক্তব্য সবকা সাথ সবকা বিকাশের পর যখন দল জানালো যে দল তার এই বক্তব্যকে সমর্থন করে না, তারপরেই আমরা দেখলাম শুভেন্দু অধিকারী একটি টুইট করলেন, যেখানে তিনি ব্যাখ্যা দিলেন কেন এ কথা বলেছেন। টুইট করেই ক্ষান্ত হলেন না, সাংবাদিকদের সামনে আবারও সাফাই দিলেন শুভেন্দু অধিকারী। কি বললেন শোনাবো। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এটা আপনি অস্বীকার করতে পারবেন না যে শুধুমাত্র সনাতনী হিন্দুরাই বিজেপিকে ভোট দিয়েছে। সংখ্যালঘু বিশেষ করে মুসলিমরা বিজেপিকে ভোট দেয়নি। 100 জন মুসলিমের মধ্যে 91 জন 2021-এ ভোট দিয়েছিলেন মমতা ব্যানার্জিকে। এবারে 95% মুসলিম ভোট দিয়েছে। সেই কারণে আমি রাজনৈতিক আমার অ্যাঙ্গেল থেকে বলেছি, এর সঙ্গে ভারত সরকারের ডেভেলপমেন্টের কাজ, ভারত সরকার বা জনপ্রিয় প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই স্লোগানের কোনো সম্পর্ক নেই। আমি বলেছি বিজেপি তাদের সঙ্গেই থাকা উচিত রাজনৈতিকভাবে, যেহেতু এটা রাজনৈতিক প্রোগ্রাম ছিল, এটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোগ্রাম ছিল না। যে আমার সাথে আছে আমি তার সাথে আছি, তার মানে এটা ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ দেওয়ার ক্ষেত্রে হতে পারে, ভারতীয় জনতা পার্টির পদাধিকারী কার্যকর্তা নির্বাচনের ক্ষেত্রে হতে পারে, ভারতীয় জনতা পার্টির বুথ ম্যানেজমেন্ট টিম তৈরি করার ক্ষেত্রে হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে শুভেন্দু অধিকারীকে হঠাৎ করে ঢোক গিলতে হলো কেন? আমি আসবো মণিকাঞ্চন পালের কাছে, যে শুভেন্দু অধিকারী এই কথা বলার পর ন্যাশনাল মিডিয়াতেও একাংশের পক্ষ থেকে বলা হচ্ছিল তার মানে কি বিজেপি শুধুমাত্র হিন্দুদের পার্টি, এবং তারপরেই আমরা দেখলাম কিছুক্ষণের মধ্যে ইউটার্ন শুভেন্দু অধিকারীর। মানে এই জন্যই কি মানে ঢোক গিলতে হলো এই জন্যে? দেখুন, আমি তো বলেছি শুভেন্দু তো হয়তো আবেগবশত বলেছেন, তার ক্লারিফিকেশন তিনি দিয়েছেন। দেখুন, আমরা মুসলিম বিরোধী নয়, আমরা যেটা রাষ্ট্রবাদী উনি বললেন, সিপিএমের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি, যে এপিজে আব্দুল কালামকে প্রেসিডেন্ট কে করেছে। আমি পিসিআরকে বলবো একবার শুভেন্দু অধিকারীর টুইটের ছবিটাও একবার স্ক্রিনে দেখাতে। হ্যাঁ, আমি মণিকাঞ্চন যে কথা বলছিলেন, যে এপিজে আব্দুল কালামকে প্রেসিডেন্ট কোন সময় হয়েছে? এনডিএর সময় হয়েছে, তখন ভারতীয় জনতা পার্টি তাকে সাপোর্ট করেছিল। আপনি চিন্তা করুন, আজকে উস্তাদ বিসমিল্লাহ খান, দীর্ঘদিন ধরে আমরা সব ভারতবর্ষ গর্বিত তার জন্য, তাকে ভারতরত্ন পাওয়ার জন্য 2001 পর্যন্ত ওয়েট করতে হলো। অনেক আগেই তো তাকে দেওয়া যেত, তাকে দেওয়া হয়নি। অর্থাৎ যারা রেডিক্যাল মুসলিম, যারা বলবে ভারত তেরে টুকরে হোঙ্গে, কাশ্মীর পাকিস্তানের লোক, হুরিয়াত কনফারেন্সের মতো একটি সংগঠন যাকে ভারতবর্ষের পয়সায় পাকিস্তানের সাপোর্টিং করে দীর্ঘদিন এখানকার রাজনৈতিক নেতারা রেখেছিল, সেই সব মুসলিমদের আমরা বিরোধিতা করছি, আগেও করেছি, এখনও করব। আপনার ছোট্ট এক্সাম্পল আমরা সবাই চিনি এখানে যারা বসে আছি, কাজী মাসুম আক্তার স্কুলে ন্যাশনাল অ্যানথেম করেছিল বলে তার মাথা ফাটিয়ে দিল। এই যে যারা মাথা ফাটিয়ে দিল, আমরা বলছি তারা রাষ্ট্রবাদী নয়। ভারতবর্ষে থাকবে, ভারতবর্ষের রাষ্ট্রগীত গাইতে পারবে না, এটা বিষয়টা। এখানে সবাই হিন্দু আছে, আজকে যদি আমি কোনো মুসলিম এখানে থাকতো, আমি হিন্দু মুসলিমের বিষয় বলছি না, তাকে আমি জিজ্ঞেস করতাম, এবং অন ক্যামেরায় অনেক মুসলিম প্রফেসরকে আমি জিজ্ঞেস করেছি, আচ্ছা আপনি বলুন তো আপনার কাছে ধর্ম আগে না দেশ আগে? রেকর্ডিংও আছে আমার কাছে। সে তার উত্তরটা এড়িয়ে গেছে, উত্তরটা দেয়নি। আমরা সেইখানে বলছি যে দেশটা আগে আসতে। বেশ, আমি আসবো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কোহিনুর মজুমদার ইতিমধ্যেই আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন। আপনাকে কোহিনুর, আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। কোহিনুর, আমরা প্রথমেই এই আলোচনার একেবারে শুরুতেই শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনিয়েছি সবকা সাথ সবকা বিকাশ নিয়ে যা বলেছেন, এবং তারপরে তার বক্তব্য কার্যত প্রত্যাহার করে ইউটার্ন নিয়ে যে সাফাই দিয়েছেন তাও শুনিয়েছি। আমি আপনার কাছে জানতে চাইবো যে ঠিক কিভাবে আপনারা ব্যাখ্যা করছেন শুভেন্দু অধিকারীর এই বক্তব্যকে। দেখুন, শুভেন্দু এটা নতুন নয়। শুভেন্দু নন্দীগ্রামেই
বলেছিল, আপনার মনে আছে, যে 70% আমরা 30% দিয়ে দিলাম, 30% আমার ভোট লাগবে না, 70%-এর ভোটের উপর আমি ভোট করব। খুব পরিষ্কার একটা জিনিস দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বোসের সহ সৈনিক যিনি ছিলেন তিনি মুসলমান ছিলেন, আমরা শুনেছি। চট্টগ্রামের ক্ষেত্রে ওটা দেখেছি, বহু ক্ষেত্রে স্বাধীনতা সংগ্রামী মুসলমান আমরা দেখেছি, হিন্দুও দেখেছি, আবার এমন হিন্দু প্রধান সেনাপতিও মুসলিম ছিল, আবার এমন হিন্দু এমন মুসলমান দেখেছি, ঠিক আছে, যেমন জিন্নাও দেখেছি, শ্যামাপ্রসাদ মুখার্জিও তো দেখেছি, যে যারা ইংরেজদের হয়ে কথা বলেছে, ইংরেজদের পক্ষে কথা বলেছে। এমন হিন্দুও দেখেছি যারা চরবৃত্তি করেছে, কেউ কেউ মাফিনামা লিখেছে, আবার মুসলমানও এরকম দেখেছি। তো এভাবে জাতি বা ধর্মর ভিত্তিতে কোনোদিন জাতীয়তাবাদী অজাতীয়তাবাদী হতে পারে না। যেটা শুভেন্দুর কথা, শুভেন্দু এখন ফ্যানাটিক হয়ে দাঁড়িয়েছে, শুভেন্দুকে জিততে হবে, এবং জিততে গেলে একটা মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে সব থেকে বেশি ভুল বকে। তখন দেখবে আপনার সঙ্গে আমার ঝগড়া হচ্ছে, আমার উল্টোপাল্টা বকা সব থেকে বেশি, ভেতরের কথাটা বেরিয়ে আসার প্রবণতা সব থেকে বেশি। ওয়েন আই এম স্পিকিং ডিপ্লোম্যাটিক, আমার সেটা বেরোবে না। শুভেন্দু আজকে এই হারটা তো শুধু মণিকাঞ্চনবাবু অস্বীকার করবে, এটা মণিকাঞ্চনবাবুর হার নয়। কারণ কি, মণিকাঞ্চনবাবুর মতো যারা আরএসএস করার লোক তাদেরকে ব্যাক বেঞ্চে পাঠিয়ে শুভেন্দুর মতো পাল্টিবাজ লোককে বিজেপি আগে রেখেছিল, বিজেপি হেরেছে। মণিকাঞ্চনবাবুদের ওই ফ্রাস্ট্রেশনটা বেরোচ্ছে না, কারণ মণিকাঞ্চনবাবুকে তো দায়িত্বই দেয়নি, দায়িত্ব তো শুভেন্দুর চলছে। শুভেন্দুর প্রশ্ন হচ্ছে, শুভেন্দু একবার সকালবেলা বলছে যে আমি দলের দায়িত্ব, সংগঠনের দায়িত্ব নেই, কিন্তু এই কথাটা, এই ফ্যানাটিজম, এই মৌলবাদী কথাবার্তা শুভেন্দু বারবার বলে, এবং বিজেপির মধ্যে এর একটা ফেদার লাইন এই জায়গাটা আছে। দেখবেন আপনি কটা প্রার্থী মুসলমান দিয়েছে, কটা সাংসদ বিজেপির মুসলমান হয়েছে, কটা মন্ত্রী মুসলমান হয়েছে, হয়নি। স্বাভাবিকভাবে যে এমন যোগ্যতা আছে এমন মুসলমান নেই সারা বিজেপিতে, এমন না। দু একটা তিনটে জায়গায় বিজেপি হয়তো মুসলমান করে, বিজেপি করে হয়তো মুসলমান আছে। বেশ, আমি তো বলছি কাজী মাজু মুক্তার নাম বললো তো বিজেপির সমর্থক, বিজেপি করে মুসলমান হয়, একটা টিকিট জটেনি তো। আপনি আবার বলছি, শুভেন্দুকে এখন ক্লিয়ারিফাই করতে হবে, এটা সংবিধানের বিরুদ্ধে যাচ্ছে। এক্স্যাক্টলি, আপনাকে আমি একটা ছোট্ট কথা বলছি, ধর্মনিরপেক্ষতার কথা সংবিধান বলে। নট অনলি সংবিধান, আমি আপনাকে বলি, যখন আপনি কোনো রাজনৈতিক দল করেন, আপনি যখন ফর্ম ফিল আপ করেন, আপনাকে ডিক্লারেশন দিতে হয় যে আপনার দল ধর্মনিরপেক্ষ সত্তাটা মেনটেন করে। তাই জন্য কিন্তু এটা তো কেমন, শুভেন্দু যদি আজকে না বলতো, অঙ্কুরদা বি সিরিয়াস, এত আলোচনা করার দরকার নেই, অ্যাজ ইফ শুভেন্দু বলেছে মানে বোমাটা ফেটেছে। শুভেন্দু বলার আগের দিন পর্যন্ত, মানে আজকে দুপুর 2টোর আগে পর্যন্ত বিজেপি সেকুলার পার্টি ছিল, শুভেন্দু বলার পর সেকুলার নয়, এটা বোকা বোকা কথাবার্তা, এটা করে লাভ নেই। শুভেন্দু এই ফাউলটা মুখের মুখ করে দিয়েছে। আমরা এই আলোচনায় থাকবো, একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। একদিকে যখন শুভেন্দু অধিকারী এই ধরনের কথা বলছেন এবং তিনি বলে দিচ্ছেন যে ঠিক কিভাবে চলবে সংখ্যালঘু মোর্চা থেকে শুরু করে আরো বিবিধ বিষয় তিনি স্থির করে দিচ্ছেন, সবকা বিকাশ হবে কিনা। পরে অবশ্য তিনি প্রত্যাহার করেছেন, তার বক্তব্য আলাদা। কিন্তু রাজ্য সভাপতি হিসেবে সুকান্ত মজুমদার তিনি কিভাবে দেখছেন, তার বক্তব্যটা একবার শোনাই দর্শকদের। এই প্রোগ্রামে বা এই অনুষ্ঠানে প্রচুর ডেলিগেটস এসেছিলেন। আপনাদের একটা মাথায় রাখতে হবে, শুভেন্দু দাও এখানে ডেলিগেট, তো ডেলিগেটসরা অনেক প্রস্তাব দেয়, আমরা প্রস্তাব পাস করি একটা, সেই প্রস্তাবে অনেকে তাতে সংযোজন করেন, কারেকশন করেন, অ্যাডিশন করেন, ডিলিশনেরও প্রস্তাব দেয়। তো কোন প্রস্তাব গৃহীত হবে না হবে সেটা রাজ্য সভাপতি এবং তার টিমের উপর নির্ভর করে। তো স্বাভাবিকভাবে ডেলিগেটস হিসেবে উনি ওরা বলেছেন, কিন্তু আমাদের গোটা ভারতবর্ষের যে পার্টি স্ট্রাকচার, তাতে তো সংখ্যালঘু মোর্চা আছে। আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছি, আমার পার্টি সমর্থন করে না, আমি কোথা থেকে সমর্থন করতে পারবো? আমি তো পার্টির বাইরে না। কি বলবেন মণিকাঞ্চন, খুব স্পষ্টভাবেই বলছেন তো যে তিনি একজন ডেলিগেট হিসেবে একটা প্রস্তাব দিয়েছেন, প্রস্তাব রাখবে কি ফেলবে সেটা তো সভাপতির বিষয়। মানে শুভেন্দু অধিকারী বক্তব্যের মানে কোনো গুরুত্বই নেই দলের কাছে সেই অর্থে। দেখুন, আমি তার আগে কয়েকটা প্রশ্ন এসেছে, আমি শর্টে উত্তর দিয়ে এটাই আসছি। আমরা স্বাধীন ভারতবর্ষে সোহাবর্দী খান ক্যালকাটা কিলিংস যাকে দায়ী করা হয়, সেই সোহাবর্দী খানকে কোনো কংগ্রেস সিপিএম কেউ বার্থডে উইশ করেনি, একমাত্র মমতা ব্যানার্জি বার্থডে উইশ করেছিল। আজকে শুভেন্দুদা হিন্দুদের কথা বলেছে, ফিরাদ হাকিম কিছুদিন আগে একজন মন্ত্রী হিসেবে যে কথাটা বলেছিল, না শ্যামাপ্রসাদ মুখার্জিকেও করেছিলেন। সোহরাবর্দী আর শ্যামাপ্রসাদ এক হলো না, শ্যামাপ্রসাদ তোমার এখানে ছিল, ইংরেজদের না, সোহরাবর্দী ভাই আমার বাপ ঠাকুরদাদাকে কোতল করেছে, তো সুতরাং সোহরাবর্দীকে কেউ উইশ করেনি,
একমাত্র মমতা ব্যানার্জি সিএম যে উইশ করেছে ফেসবুকের মাধ্যমে। আরে ফিরাদ হাকিম দুদিন আগে কি বলেছিল আমি জানি না, অঙ্কুরদা তোমরা এইটা নিয়ে কোনো শো করেছিল, কেন ফিরাদ হাকিম একজন মন্ত্রী হয়ে বলবে, সেটা নিয়ে কোনো শো হয়নি। আজকে যেহেতু শুভেন্দুদা হিন্দুদের হয়ে কথা বলেছে, এই এক পেশে কথাটা এর বিরুদ্ধে, যদি মুসলিম করে দেয় তাহলে সাচারকে, এই যে কমিউনিস্ট পার্টিরা আগে খুব মুসলিমদের উন্নয়ন করতো, সাচার কমিটি রিপোর্টে কি বেরালো, তাহলে কি মুসলিম সিট দেওয়া, মুসলিম মিনিস্টার করা, তাহলে কি মুসলিমদের উন্নতি হবে? আপনি দেখুন 2019-এ কংগ্রেস মুসলিম ক্যান্ডিডেট, 2014-এ মুসলিম, আমি একদম এই জায়গাটা আসছি। সুকান্ত মজুমদার কিন্তু একদম, আমি বলছি আমি সুকান্তদার লাইনেই আসছি। এরা যে কথাগুলো বলছিল যে 2014-এ কংগ্রেস সর্বভারতীয় ক্ষেত্রে মুসলিম ক্যান্ডিডেট করেছিল 35টা, 2019-এ করেছে 25টা, এইবারে করেছে 17টা। তাহলে মুসলিম ক্যান্ডিডেট ধীরে ধীরে কেন কংগ্রেসের ক্ষেত্রে কমছে? শুধুমাত্র বিজেপির ক্ষেত্রেই আঙুল তুলে দেখাবে, বিষয়টা হিন্দু মুসলিম না, উন্নয়নের ক্ষেত্রে যা দরকার সেটা করবে। সুকান্তদা যেটা বলেছেন, আমি তো বারবার বলছি, সুকান্তদা যেটা বলেছেন যে আমাদের, আমি প্রথমে এসে শুরু করেছিলাম এইখান দিয়ে, যে কোনো যদি প্রস্তাব হয় সেটা রাজ্য থেকে, আমাদের ন্যাশনাল কাউন্সিল বডি আছে, ন্যাশনাল কাউন্সিল বডিতে যাবে, ন্যাশনাল কাউন্সিল বডি তারপরে ঠিক করবে যে আমাদের যে দলীয় একটা বিষয়, এই যে একজন নেতা বলে দিচ্ছেন, তারপরে অন্য দলের পক্ষ থেকে বলেছেন না এটা আমাদের বক্তব্য নয়, এটা তো সিপিএম একসময় অনুসরণ করতো। বুদ্ধ ভট্টাচার্য যেটা বলতেন, অনিল বিশ্বাস হয়তো বলতেন ওটা দলের কথা নয়, ওটা উনি প্রশাসনের থেকে ওই কথা বলেছেন। সিপিএম কে অনুসরণ করছে নাকি বিজেপি? না, অনুসরণের ক্ষেত্রে নেই তো, এটা শুভেন্দুদা কেন, অনেকেই প্রস্তাব দিতে পারে। আমি বলছি প্রস্তাব দেওয়ার পর সেইটা নিয়ে আলোচনা হবে, দল ঠিক করবে, সর্বোপরি দল। আমাদের তো ট্যাগলাইনই হচ্ছে আগে দেশ, তারপরে দল, তারপরে ব্যক্তি। তো নিচ থেকে যদি যেতে চাই তো ব্যক্তি কিছু প্রস্তাব দিয়েছে, সেটা দলের কাছে যাবে, দল ঠিক করবে যে আগামী দিনে কি হবে। কংগ্রেসের বক্তব্য শুনি, কিভাবে দেখছেন? আমি মণিকাঞ্চনের শেষের কথা থেকে শুরু করি। ও বলল নাকি আগে ওদের কাছে দেশ, তাই জন্য মুচলেখা দিয়েছিল, তাই জন্য ইংরেজদের কাছে মাথা নত করেছিল তাদের পূর্বসূরীরা। তো যাই হোক, আমি এবার যে কথাটা নিয়ে এত আলোচনা হচ্ছে, আমি শুধু একটা কথা মনে করাতে চাই, এই দলে বারংবার আমরা শুনে এসেছি যে সনাতনী হিন্দুর কথা, সনাতনী হিন্দুরা নাকি তাদেরকে ভোট দেয়, বারংবার বিভিন্ন নেতার মুখে আমরা শুনে এসেছি এই কথা। এবং এই দলটাই বলে, যখন ইন্ডিয়া জোট হয়েছিল তখন তাকে মানে বলেছিল জামায়াত ইলাম হিন্দ দলের সাথে তুলনা করেছিল। তাই জামায়াত এর সাথে যখন তুলনা করেছিল তখনই তাদের মুসলমানদের প্রতি তাদের মনোভাবটা খুব সুন্দরভাবে প্রকাশ পেয়েছিল। এবং এরাই বলছে নয়া শিক্ষানীতিতে মুঘল সাম্রাজ্যের চ্যাপ্টারটাকে বাদ দিয়ে দেবে, মুঘল সাম্রাজ্যের চ্যাপ্টারটাকে বাদ দিয়ে দেবে, কারণ মুসলমানের কোনো ইতিহাস তারা রাখবে না। আমি বলতে চাই, আমাদের স্বাধীনতা যুদ্ধে, স্বাধীনতা আন্দোলনে মুসলমানরা কি আমাদের সাথে লড়াইটা করেনি? আমরা যারা বলছি ইউনিটি ইন ডাইভার্সিটির কথা, আমরা যারা বলছি সেকুলার কান্ট্রির কথা, তার মানে বিজেপি কি প্রমাণ, বিজেপির কি নেতারা কি প্রমাণ করবে, শুভেন্দু অধিকারীর মতো নেতারা যে আজ থেকে বলবে যে তাহলে এটা আমাদের সেকুলার কান্ট্রি না? 3 নম্বর হচ্ছে, গুজরাটের গোদ্রাকাণ্ড কি ভারতবর্ষের মানুষ কি ভুলে গেছে? আর একটা কথা তো ঠিকই বলেছে, একটা কথা শুভেন্দু অধিকারী ঠিকই বলেছে, আমি শুভেন্দু অধিকারীকে যাই বলি না কেন, যে ইয়ের চিন্তাধারা আর চলবে না, নরেন্দ্র মোদীর চিন্তাধারা আর চলবে না, নরেন্দ্র মোদী আর চলবে না, ভারতবর্ষে নরেন্দ্র মোদী রিজেক্টেড। এই জায়গা থেকে কি মনে হচ্ছে, সিপিএম কি মনে করছে, এই একটা কথা একটা লোকের মুখ দিয়ে বলিয়ে নিয়ে তারপরে দল সেটাকে খণ্ডন করছে যখন সমস্যায় পড়ছে বলে মনে করছে, এটা কি কোনো একটা নতুন কৌশল, নাকি এটা শুভেন্দুর মুখ ফসকে বলা কথা যেটাকে দল খণ্ডন করছে? সিপিএম কিভাবে দেখছে? শুনুন অঙ্কুরবাবু, একটা কথা বলি, শুভেন্দু অধিকারীর একটা মুখ ফসকে যাওয়া কথা হতে পারে না। যে ব্যক্তি প্রায়শই বলে থাকে যে আমার পারিবারিক রাজনীতি, মানে শিশির বাবুর রাজনীতি, আমরা এই সময় থেকে, বাবা এমএলএ ছিলেন, এতবার এমপি হয়েছেন, আমি এত সাল থেকে রাজনীতিতে নির্বাচিত প্রতিনিধি, মানে কাউন্সিলর, কাঁথি পুরসভার কাউন্সিলর ছিলেন, উনি মুখ ফসকে বলেছেন, এটা আমার কাছে বিশ্বাসযোগ্য নয়। দ্বিতীয় যে কথাটা, সেটা হচ্ছে যে অঙ্কুরবাবুর কথার সূত্র ধরে সুস্মিতা ম্যাডাম যে কথাটা বললেন যে ব্যক্তি দল দেশ, আসলে বিজেপিতে আগে ব্যক্তি নরেন্দ্র মোদী অমিত শাহ, তারপরে দল, তারপরে দেশ। এটা যদি কেন, আমাকে যদি বলেন এটা কেন বলছেন আপনি, সেটা হচ্ছে যে আমাদের বিজেপি মানে আরএসএস, আমাদের এই দেশে বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতির মূল হোতা কারা? ইংরেজরাই তো। আমরা যখন পরাধীন ছিলাম ইংরেজদের হাত ধরে বিভাজনের রাজনীতি এসেছিল, সাম্প্রদায়িক রাজনীতির উন্মেষ হয়েছিল। আর আরএসএস হচ্ছে তাদের পোষ্য,
তাদের সন্তান। তো তারা এখানে বিভাজনের রাজনীতিটাকে যত পারবে টিকিয়ে রাখবে, সেটা তো এই নাগরিকত্ব আইনের ক্ষেত্রেই আপনারা দেখতে পান। বেশ বেশ, আমি একটা লাইন শুধু অঙ্কুর আমরা- জুড়ছি, আমরা একটা এই- লাইন এই শুধু ইস্যুতে জুড়ে অনেকগুলো দিচ্ছি এটার বিষয় সাথে। রয়েছে। আমি একটা বিষয় জানতে চাইবো, আমি একটা বিষয় আসছি। আমি আজকের শুভেন্দু অধিকারী একই সঙ্গে যখন তার বিরুদ্ধে কথা হচ্ছিল, আমরা দেখেছিলাম গত সোমবার দিন সুকান্ত মজুমদার তিনি যে কথা বলেছিলেন যে ইডি সিবিআই দিয়ে যেভাবে শুভেন্দু অধিকারী বারংবার বলছে, আজকে শুভেন্দু অধিকারী কার্যত তার একটা জবাব দিয়েছেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী আমরা একবার শোনাবো। প্রেসের বন্ধুদের সামনে রেখে এখানে চুলচেরা বিশ্লেষণ হবে না। চুলচেরা বিশ্লেষণের দরকার আছে, সে জায়গা আলাদা। আপনি লক্ষ্য করবেন বিরোধী দলনেতা আমি অর্গানাইজেশনের দায়িত্বে নেই। এটাই বলতে যাচ্ছি। আমি লোকসভা নির্বাচনের আগে বলুন পরে বলুন, কখনো সংবাদ মাধ্যমের সামনে একটা এমন শব্দ বাক্য প্রয়োগ করি না যাতে ভারতীয় জনতা পার্টির বুথের কর্মীটি, আমাদের ভোটারটি হতাশ হয়। আমি আসবো তৃণমূল কংগ্রেসের কাছে। আজকে কি এই বক্তব্যের মাধ্যমে নিজের ঘাট থেকে পরাজয়ের যাবতীয় গ্লানি সব এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাই। ফেলে দিলেন? মানে বিভিন্ন দিকে ফ্রাস্ট্রেটেড হয়ে গেল, যখন কেউ পরীক্ষায় ফেল করলেন, শুরু করে মাস্টারমশাই ঠিক করে খাতা দেখেনি, ও কেন হয়েছে, এবং শেষে গিয়ে হয় যে আমার পেটটা ব্যথা করছিল। ঠিক একইভাবে ধরুন, এমন তো নয় যে শুধু মুসলমানরা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে, তাহলে তো আমরা দক্ষিণ কলকাতা হারতাম, উত্তর কলকাতা হারতাম, আমরা একাধিক বিধানসভা হারতাম, তো এমন তো না। সার্বিকভাবে ভারতীয় জনতা পার্টি হেরেছে। হিন্দু মুসলমান তাতে কোনো আলাদা নেই, ধর্ম যার যার, উৎসব সবার, বিজেপি হারলেও আনন্দ সবার। সেক্ষেত্রে দাঁড়িয়ে আলাদা করে কিছু হয়নি। এবার দোষগুলো ঘোরানোর দিকে দেখুন, ওটা সবাই জানে। আমি আবার বললাম যে বিজেপি শুভেন্দু বলার আগে পর্যন্ত খুব সেকুলার পার্টি ছিল বলে আপনি বিশ্বাস করেন, সবাই হেসে ফেলবেন। দুই, আবার আপনি এটাও বিশ্বাস করেন যে শুভেন্দু অধিকারী কোনো রকম কোনো সংগঠনে পার্টিসিপেট করেনি, যে ক্যান্ডিডেট হয়েছে সে শুভেন্দুর একটাও চয়েসের ক্যান্ডিডেট না, ক্যান্ডিডেট অন্যর, তাই জন্য দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে বর্ধমানে নিয়ে যাওয়া হয়েছিল। এইগুলো শুনলে আপনিও হাসবেন, আমিও হাসবো, এটা নিয়ে বাড়তি কিছু বলার দরকার নেই। কিন্তু যে পয়েন্টটা বলার দরকার, যেটা সুকান্ত মজুমদার আই বিলিভ অন সাম ডেজ রাইটলি বলেছে, যে আপনাকে সংগঠন করতে হবে, মানুষের কাছে যেতে হবে। দেখুন, আমাদের কোনো কোনো জায়গায় ভুল আছে, কিন্তু শুভেন্দু অধিকারী তো মানুষ টানুষের জায়গার সিন নেই। দেখুন না, আজকে সন্দেশখালীতে কতবার গেছে ভোটের পর শুভেন্দু অধিকারী? শুধু ইডি যাবে, সিবিআই যাবে, এবং অদ্ভুত অবলীলাক্রমে যেখানে যেখানে বলছে সেখানে সেখানে ইডি সিবিআই চলে যাচ্ছে, 2 দিন অ্যারেস্ট করছে, 3 দিন অ্যারেস্ট করছে, 4 দিনের দিন প্রমাণ করতে পারছে না, লোকে বেল পাচ্ছে, কেউ বেল পাচ্ছে না, কিন্তু ভোটে তো সেটা কনভার্ট হচ্ছে না। মানুষ তো এটা দেখতে চায় না, মানুষ দেখতে চায় যে বিজেপি অ্যাজ ইন হোল কি করছে। সিবিআই ইডি তো বিজেপির অংশ নয়, কিন্তু শুভেন্দু বারবার এই সিবিআই ইডি বিজেপির অংশ বলে চালিয়ে দিচ্ছে। আমি জানি মণিকাঞ্চন বাবুদের এটা অসুবিধা হচ্ছে, অস্বস্তি হচ্ছে, এটা তো পার্টি করার লোক, এটা তো হাফ প্যান্ট পরে মণিকাঞ্চনের কাছে কি উত্তর রয়েছে এতগুলো অভিযোগের? একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর শুনবো সেই উত্তর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। একগুচ্ছ অভিযোগ ছিল শুভেন্দু অধিকারীর বক্তব্যের প্রেক্ষিতে, এবং তার প্রেক্ষিতেই আসবো মণিকাঞ্চন পাল, রাজ্য বিজেপির মুখপাত্রের উত্তর শুনতে। মণিকাঞ্চন, দেখুন, আমি যেটা বলতে চাইছি, শুভেন্দুদের বক্তব্য নিয়ে যে ন্যারেটিভটা তৈরি হচ্ছে, সুস্মিতাদি যেমন বললেন, কথায় কথায় এরাও বলেন, তৃণমূল কংগ্রেসও বলেন যে মুচলেখা দেওয়া হয়েছে। যে ভদ্রলোক মুচলেখা দিল তার দুবার, পৃথিবীর ইতিহাসে নেই যে তার যা কোনো একজন ব্যক্তি দুবার সশ্রম আজীবন কারাদণ্ডের শাস্তি পেয়েছে। 2 ভাই, 3 ভাইয়ের মধ্যে বড় ভাই নয়, 2 ভাই পাশাপাশি জেলে দীর্ঘ 10 বছর আছে। তারা জানতো না যে আমার ছোট ভাইটা আমার পাশের কক্ষেই আছে, জেলে বন্দি আছে, আন্দামানে ছিল, কালাপানিতে, এরকম ইতিহাসও আছে। তো সুতরাং আর এই ভদ্রলোককেই কিন্তু আবার ইন্দিরা গান্ধী ডেকে সম্মান জানিয়েছিলেন। সুতরাং সেক্ষেত্রে তাকে এমনভাবে ন্যারেটিভ তৈরি করা হলো, সে যেন দেশের শত্রু হয়ে গেল। আর এক ভদ্রলোক সে যখন কারাবাস করলো, তো সেক্রেটারি পেল, কারাবাসে বই লিখে দিল, সে দেশের লিড পেয়ে গেল। সুতরাং এই ইতিহাসগুলো লোককে জানানো উচিত। আর একটা যেটা বারবার এরা বলে সেকুলারিজম, দেশ যখন সংবিধান লেখা হয়েছিল সেকুলারিজম ছিল না। যারা আজকে সংবিধান বাঁচানোর কথা বলছে, তারা সেদিন দেশের সেকুলারিজম কথাটা লিখে ভুল হয়েছে না, ভুলের কথা বলছি না, আমি বলছি ছিল না, তাহলে লেট মি ক্লিয়ার না। তারা যখন সবাই 1.5 লক্ষ নেতা জেলে, তখন একসাথে 50 বার অ্যামেন্ডমেন্ট করা হয়েছে সংবিধানে। সুতরাং তারা বারবার সংবিধানের কথা বলছে কেন? যখন সংবিধান রচনা হয়েছিল তখন বলা হয়েছিল মাইনরিটি আর সেকুলার একসাথে থাকতে পারে না।
তুমি ধর্মের হয়ে মাইনরিটি রিজার্ভেশন দিচ্ছ, আবার বলছো ধর্ম নিরপেক্ষ, এরকম ভাবে একটা হয় না। মাইনরিটি তো ধর্মের ভিত্তিতেই হয়েছে, মাইনরিটি তো কোনো অন্য ভিত্তিতে হয়নি আপনার ইসের কথা। সুতরাং অনেক ক্ষেত্রে রিজার্ভেশন আছে। মাইনরিটি সেকুলার তাই বলে আমি ইকুয়ালিটির কথা বলতে পারি না। আমি যেটা বলতে চাইছি যে ন্যারেটিভ, সুস্মিতা দি প্লিজ তোমার সময় বলো না প্লিজ। না না, তুমি তো এই কথাটা ভুল বলছো। যেটা হচ্ছে মাইনরিটি রিজার্ভেশন থাকবে মানে ইকুয়ালিটি থাকবে না। শুভেন্দুদার ক্ষেত্রেও একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। ন্যারেটিভ তো আপনারা তৈরি করছেন না, আপনার দল শুভেন্দু অধিকারীর একের পর এক বক্তব্যকে খণ্ডন করছে। এটাই তো গণতন্ত্র, দলে তো এটাই গণতন্ত্র। আমার তো তৃণমূল কংগ্রেসের শুভেন্দু অধিকারী যে এই যে ইডি সিবিআই 50 বার বলে দলের ক্ষতি করেছেন, এই কথা তো সুকান্ত মজুমদার বলছেন। আরে বাবা, আমি তো সেটাই বলছি। উনি বলছেন যখন একটা বক্তব্য রেখেছে, তাহলে এত বক্তব্য পুরোটাই আবেগের বসে করেন নাকি? আমি কি বলতে চাইছি, এর আগে এক মিনিট মণিকাঞ্চন, এর আগে আমরা দেখেছিলাম রিতেশ তিওয়ারি দলবিরোধী বক্তব্য রেখেছিলেন বলে তার বিরুদ্ধে বিজেপি অ্যাকশন নিয়েছে, সাসপেন্ড করেছে। এই শুভেন্দু অধিকারী ইডি সিবিআই নিয়ে বলেছে, আজকে তার বিরুদ্ধে কথা বলছেন আপনাদের দলের রাজ্য সভাপতি। এই শুভেন্দু সংখ্যালঘু মোর্চা নিয়ে কথা বলছেন, দলবিরোধী এই বক্তব্য, তার ব্যক্তিগত অভিমত দল অনুমোদন করে না। সবকা সাথ সবকা বিকাশ প্রধানমন্ত্রী স্লোগান, তাকে বলছেন বন্ধ করতে হবে, দল বলছে অনুমোদন করে না। ব্যবস্থা কোথায় হচ্ছে, পদক্ষেপ কোথায় হচ্ছে? দেখুন, আজকে বলেছে এবং শুভেন্দুদা তার সাফাইও দিয়েছে। রিতেশদা যেটা বলেছিল সেটা অনেক অন্য লেভেলে ছিল, আমি সেই আলোচনায় যেতে চাই, কিন্তু ন্যারেটিভ যেটা এটাই একই তো, দুজনে তো একই রকম ভাবে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলছে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, দলের সাংগঠনিক যে রীতি রয়েছে তার বিরুদ্ধে কথা বলছে। যে কি মানে করেছে সেটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে শুভেন্দুদা। শুভেন্দুদা এটা বলেনি, শুভেন্দুদা যে কথা বলছেন তার বক্তব্য রাখার আগে আপনার সভাপতি, আপনার মুখপাত্র তারা বলছেন শুভেন্দু অধিকারীর বক্তব্যকে দল অনুমোদন দেয় না। এটাই তো একটা দলের নিয়ম হওয়া উচিত। তাহলে আমি সেটাই বলছি, দল পদক্ষেপ করলে আপনারা তো এত রেজিমেন্টেড পার্টি এটাকে কিভাবে দেখছে আরেক রেজিমেন্টেড পার্টি সিপিএম, তাহলে সেক্ষেত্রে যে বক্তব্যকে একের পর এক দল অনুমোদন করে না বলে জানাচ্ছে, অথচ তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ হচ্ছে না। কি কারণে পদক্ষেপ নিতে ভয় পাচ্ছে বিজেপি, কি মনে করেন আপনারা? সেটা হচ্ছে, এটা বিজেপির যদি আভ্যন্তরীণ ব্যাপার, মানে আমার পক্ষে ওইভাবে বলা সম্ভব না, কিন্তু শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপ নিতে গেলে বিজেপির হাঁটু কেঁপে যাবে বাংলায়। যদি বলেন কেন, তার কারণ আমি শুভেন্দুর রাজনীতির সাথে একটুও আমাদের রাজনীতির কোনো মিল নেই, কিন্তু শুভেন্দুর ওই যে সংগঠনের কথা বলছিলেন না, রাজ্য সভাপতি, যতটুকু মানুষের সাথে যোগাযোগ সেটা ওই শুভেন্দু অধিকারী আছে, ফলে হাঁটু কেঁপে যাবে, পদক্ষেপ নিতে পারবেন না, যতই উনি সুকান্তবাবুর পক্ষে কথা বলুন না কেন। আমি কংগ্রেসের কাছে জানতে চাইবো, কেন পদক্ষেপ করলো না বিজেপি এখনো পর্যন্ত, অথচ রাজ্য সভাপতি বলছে এই ইডি সিবিআই দিয়ে হয় না। আমরা একবার দর্শকদের শুনিয়ে দিই শুভেন্দু অধিকারীর সেই ইডি সিবিআই নিয়ে সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন। গত সোমবার দিনই 15 তারিখ সোমবার দিনই এই কথা বলেছিলেন সুকান্ত মজুমদার একটি কর্মী সভায়। কি বলেছেন আমরা একবার শোনাই। উপর থেকে যারা সিবিআই কে বলুন একে অ্যারেস্ট করে দিতে, সঙ্গে সঙ্গে আমরা জিতে যাবো, হবে না। ওকে জেলে ঢুকিয়ে দিন, যারা জিতে যাবো, হবে না। অনুব্রত মণ্ডল জেলে ছিল না, আছে কিনা জেলে? বীরভূম জিতেছি আমরা, কারণ আমাদের শাস্ত্রে বলে বীর ভোক্তা পছন্দ হয়। আপনি আপনার সম্পত্তি খেতে পারবেন না, আপনি পরিশ্রম করে যদি সংগঠন তৈরি করতে পারেন তাহলে জিতবে, যদি পরিশ্রম করে তৈরি করতে না পারে যে যাকে ইচ্ছে অ্যারেস্ট করুন, কোনো জিতবে না। কিভাবে দেখছেন কংগ্রেস, কিভাবে দেখছেন? না, শুভেন্দু অধিকারীর এগেনস্টে কি করে স্টেপ নেবে বিজেপি? শুভেন্দু অধিকারীর এগেনস্টে সিপিএম এর বন্ধু যে বললেন তিনি ঠিক বলেছেন, হাঁটু কেঁপে যাবে। কারণ আছেটা কে বিজেপিতে বাংলায়? সংগঠন করার মতো আছেটা কে? একমাত্র রুটে যদি মানুষের সাথে সম্পর্ক থাকে, মাটির সাথে সম্পর্ক একমাত্র শুভেন্দু অধিকারীর আছে। এছাড়া ওই সুকান্ত মজুমদারকে কে চেনে? আর ওই দিলীপ ঘোষেরই বা কি পপুলারিটি আছে? তাও দিলীপ ঘোষ থাকাকালীন দলের একটু উন্নতি হয়েছিল। এর এগেন্স্টে তুলে বাংলায় দলটাই থাকবে না। বাংলায় এমনি দলের যা শোচনীয় অবস্থা, আজকে 12টা সিটে নেমে গেছে। অধিকারী বলছেন দলের মানে নিচু তলায় একটা ভিত্তি রয়েছে, আর আপনারাই বলেছেন মুর্শিদাবাদ বহরমপুরে শুভেন্দু অধিকারী জোর করে ভোট করিয়েছে এবং সেই কারণে অধীর রঞ্জন চৌধুরী হেরে গিয়েছেন। না না, এটা ভুল। এটা কথাটা হচ্ছে যে মমতা ব্যানার্জি এই শুভেন্দু অধিকারীকে কাজে লাগিয়েছিল মালদা মুর্শিদাবাদে আমাদের সংগঠন ভাঙার জন্য, সংগঠন ভাঙার জন্য। সেটা 5 লাখ থেকে 50,000 নামিয়ে দিয়েছে। তাহলে অ্যাকশন নেওয়া হচ্ছে না কেন দলের পক্ষ থেকে? না, আমি কি করে জানবো বিজেপি অ্যাকশন নিচ্ছেন না কেন, সেটা আমি কি করে জানবো? কিন্তু বিজেপির এই শুভেন্দু অধিকারী এককালে বলেছেন যে যখন নির্বাচন, আমার ভিডিওটাও আছে, আমি দেখে নিলাম, যখন নির্বাচন হয় শ্রীরামকে পোলিং এজেন্ট হিসেবে নামিয়ে দেয় বিজেপি, যখন তৃণমূল ছিল। এটা তো নিশ্চিত যে যেহেতু তৃণমূলে দীর্ঘদিন ছিল,
ও বিভিন্ন জায়গায় সংগঠনটা করেছে, তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিল, সাংগঠনিক তো ছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে ও দু এক জায়গায় লোকজন চান, মানে লোকজনের সঙ্গে সরাসরি চেনাশোনা আছে, মাটিটা জানে, সেই কারণেই ভয় পাচ্ছে। সেটা বিজেপির বেসিক্যালি, বিজেপি এখন লক হয়ে গেছে। বিজেপি তো বাংলায় নিজস্বতা কিছু নেই। আচ্ছা, আজকে শুধুমাত্র শুভেন্দু অধিকারী নয়, আজকে আমরা দেখতে পাচ্ছি বিজেপি বাঁচাও একটা সমিতি, তারা পৌঁছে গেছে মুরলীধর সেন লেনে। কি বলবেন মণিকাঞ্চন? তারাও আপনাদের মানে আপনাদের বাঁচানোর জন্য একটা আলাদা সংগঠন? আরে আমি তো বললাম কি আইসিসিতে না, আমি তো এটাই বললাম। দেখুন কি আশ্চর্য বিড়ম্বনা, যারা 0 পেয়েছে, 10% ভোটও পায়নি, তারা আলোচনা করছে যারা 30% ভোট পেয়েছে তারা লকে, মানে তারা উঠে গেছে, তাই পার্টিটা উঠে যাবে। খুব সুন্দর আলোচনা, একবারও বলিনি এই কথা, খুব ভালো হচ্ছে, একবারও বলিনি। আপনার বেলায় আমি ডিস্টার্ব করিনি। যে বুদ্ধদেব ভট্টাচার্য বর্ধমানে বলেছিল মাদ্রাসাগুলো হচ্ছে উগ্রপন্থা তৈরি ঘর আর আতুর ঘর, বর্ধমান থেকে কলকাতায় ফিরতে পারেনি। অনিল বিশ্বাস বলেছিল যে ওটা দলের বক্তব্য নয়, বুদ্ধদেব ভট্টাচার্যের কোনো শাস্তি হয়নি, সেইভাবেই ছিলেন। সুতরাং যারা আজকে আমাদের সমালোচনা করছে তাদেরও ইতিহাসটা দেখা উচিত। আর আমি যেটা বলছি, আপনারা সিপিএম কে অনুসরণ না 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 অনুসরণ না, সেটাই তো জিজ্ঞাসা আমি বলতে চাইছি যারা বলছে আজকে এই যে এটাই তো দলের গণতান্ত্রিক দল তো এটাই, যে সবাই সবার মনের কথা বলতে পারে। তৃণমূল কংগ্রেসের কাছে কিভাবে দেখছেন যে যা বলবে সেটাই শেষ কথা। আই এম ভেরি থ্যাঙ্কফুল টু মণিকাঞ্চন বাবু অ্যান্ড হিজ পার্টি। তো সত্যি এরকম গণতন্ত্র দেখা উচিত, এবং এরকম গণতন্ত্র দেখতে বেশ মন্দ লাগে না যখন এক পক্ষ মুরলীধর লেনের সামনে আরেক পক্ষ ছবির উপর লাথি মারে, বেশ দেখতে লাগে। এরকম দু চারটে গণতন্ত্র যেন সপ্তাহান্তে হয়, সোম থেকে রবি থেকে সোম, মানে সোমবার থেকে শুক্রবার না করে শনিবার বা রবিবার এরকম গণতন্ত্র দু একটা দেখতে পেলে বেশ, মানে আর কি হোক একটু মনোরঞ্জিত হওয়াই যায়। এরকম গণতন্ত্র আমরা আরো বেশি বেশি দেখবো। যেমন আমি সুভাষবাবুর গণতন্ত্র দেখেছিলাম, সুভাষ কি পুরো নামটা বলুন না, বাঁকুড়ার এমপি ছিলেন, সুভাষ সরকার, সুভাষ দা, যেখানে তৃণমূল কংগ্রেসের বাড়িতে দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছিলাম লাথি খাওয়া পক্ষ মুরলীধর লেনে, লাথি মারা পক্ষ। লাথি খাওয়া পক্ষ এবং লাথি মারা পক্ষ দীর্ঘজীবী হোক ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি এই পরিস্থিতি নিয়ে অবশ্যই একটা চিত্র দেখতে পাওয়া গেল। সেখানে একদিকে যেমন দলের বিরোধী দলনেতা যে সমস্ত বক্তব্য রাখলেন, দল তাতে অস্বস্তিতে, তার পাশাপাশি আবার বিজেপি বাঁচাও সমিতির যে কার্যকলাপ আমরা দেখলাম, ভারতীয় জনতা পার্টি কিন্তু সেই জায়গায় যথেষ্টই অস্বস্তিতে সার্বিকভাবে। আগামী দিনে কিভাবে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে নিজেদের এই সমস্যা কাটিয়ে, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে ছিলেন মণিকাঞ্চন পাল, কোহিনুর মজুমদার, সুস্মিতা বিশ্বাস, আশিস দাস। আপনাদের সকলকে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি আজকের বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7।